চায়নার দক্ষিণ সমুদ্রের গভীরে পানির নিচে বয়ে চলেছে দ্বিতীয় আরেকটি সমুদ্র, যেখানে রয়েছে অভিশপ্ত এক জাতির ধ্বংসপ্রাপ্ত শহর। মানুষ হাজার হাজার বছর ধরে যেই শহরের খোঁজ করে চলেছে, কেননা এই ধ্বংসপ্রাপ্ত শহরে আছে এমন সব রত্ন যার মাধ্যমে মানুষের যে কোনো রক্ষে সারিয়ে তোলা সম্ভব। এমনকি এই রত্নের মধ্যে রয়েছে অমরত্বের শক্তি। তো এমনই একটা অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ট্রেজার হান্ট মুভির গল্প নিয়ে আজ আমি তোমাদের জন্য হাজির হয়েছি, যার ভিএফএক্স এবং স্টোরি তোমাকে শেষ পর্যন্ত আটকে রাখবে আর এই মুভির পরবর্তী সিজনের জন্য তোমাকে অপেক্ষা করতে বাধ্য করবে। তো চলো ঘুরে আসা যাক এক অভিশপ্ত জাতির ধ্বংসপ্রাপ্ত নগরীর গল্প থেকে। মুভির শুরুতে আমাদের জানানো হয় প্রায় 1000 বছর আগে চায়নার এক রাজা খুঁজে পায় অদ্ভুত শক্তির একটি জাদুর আয়না আর মায়াবী এক রত্ন, যার মাধ্যমে মানুষের যে কোনো রোগকে সারিয়ে তোলা যেত। কিন্তু রাজার শত্রুদের নজর গিয়ে পড়ে এই রত্নের উপরে, কেননা এই রত্নের মধ্যে ছিল অমরত্বের শক্তি, যার ফলে কিং জিয়ান এবং তার রানী তাদের জীবন স্যাক্রিফাইস করে একটি অভিশাপ তৈরি করে, যাতে করে এই মুক্তটি যেন কোনো খারাপ মানুষের হাতে গিয়ে না পড়ে। আর তারা এই রত্নটি তাদের রাজ্যের কোনো একটা গোপন জায়গায় অভিশাপের মায়াজালে আটকানো তাদের সমাধির মাঝে লুকিয়ে দেয়, যার পরে ধীরে ধীরে এই অসীম শক্তির রত্নটি কিং জিয়ান আর তার রানীর সাথে ইতিহাসের পাতায় হারিয়ে যায়। যার পরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের হুবাই, শেরলি এবং ওয়াংকে দেখানো হয়। তারা একটি অদ্ভুত জায়গার মধ্যে আটকে ছিল, যেটা আর কিছু নয় বরং ছিল কিং জিয়ানের রানীর সমাধি। আর সেই জায়গাটিতে অদ্ভুতভাবে সবকিছু ভাসমান ছিল, আর তাদের মাঝখানে ছিল রানীর দেহটি। তবে সেখানে রানীর চেহারাটি অনেক আজব দেখতে ছিল, যার ফলে হুবাই একটি অদ্ভুত মায়াজালের মধ্যে আটকে পড়ে আর সে সেখানে অনেক ভয় পেয়ে যায়। যার পরে দেখা যায় হুবাই আচমকা ঘুম থেকে জেগে ওঠে। আসলে এটা তার স্বপ্ন ছিল। মূলত তারা 3 বন্ধু আজ থেকে 5 বছর আগে সেই রত্নের খোঁজে গিয়েছিল, যেখানে তারা রানীর সমাধি পর্যন্ত পৌঁছে যায়। তবে সেখানে তারা রত্নের কোনো খোঁজ পায় না, বরং তারা রানীর তৈরি সেই অভিশাপের শিকার হয়, যার ফলে মানুষ 40 বছরের বেশি বাঁচতে পারতো না। এমনকি তাদের বংশধররাও 40 বছর বয়সে মারা যেত। আর এর জন্য সে সবসময় নিজেকেই দোষারোপ করত। সে মনে করে সেদিন যদি সে লোভ না করত তাহলে তারা কেউই অভিশাপের শিকার হতো না। তখনই দেখা যায় সেখানে হঠাৎ করে কিছু লোকজন চলে আসে, যারা কিনা ওয়াং এর খোঁজ করছিল। এতে হুবাই বলে সে ওয়াং নামে কাউকে চেনে না। মূলত ওয়াং তাদের বসের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সেই গুন্ডাগুলো বলে তারা গুয়াংজু থেকে পিছু করতে করতে এখানে এসেছে। ওয়াং নিশ্চয় তার কাছে এসেছে, কেননা হুবাই তার বেস্ট ফ্রেন্ড। যেটা শুনে হুবাই তাদেরকে সবকিছু সরিয়ে দেখাতে থাকে, কিন্তু দেখা যায় হুবাই যখন আলমারি খোলে সেটার মধ্যেই ওয়াং লুকিয়েছিল, যা দেখে তো হুবাইও অনেক অবাক হয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না, যার ফলে তারা নিজেরাই নিজেদের মধ্যে নাটক করতে থাকে আর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে হুবাই ওয়াংকে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে। ওয়াং জানায় সে এবং শেরলি একটা ব্যবসা শুরু করেছিল, যার জন্য তারা এই গুন্ডাদের বসের থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল, কিন্তু তাদের ব্যবসা ঠিক মতো চলে না। লসের কারণে সেটা বন্ধ হয়ে যায়। আর এখন এই গুন্ডাগুলোর বস এদেরকে তার পিছে লাগিয়ে দিয়েছে তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। পালাতে পালাতে ওয়াং হুবাইকে বলে শেরলি হুবাইয়ের উপরে অনেক রেগে আছে। সে কোনো কিছু না বলে একেবারে গায়েব হয়ে গিয়েছিল। হুবাইরা ওই গুন্ডাগুলো থেকে দূরে পালাতে থাকে, কিন্তু এক পর্যায়ে দেখা যায় হঠাৎ করে তাদের রাস্তা আটকে 2 জন লোক দাঁড়িয়ে আছে। হুবাই তো মনে করতে থাকে এগুলো ওই গুন্ডাদেরই লোক। তখন ওয়াং জানায় এগুলো আসলে তার লোক, তারা তাদেরকে সেফ জায়গায় পৌঁছে দেবে। ফলে তারা দুজনই কন্টেনারের মধ্যে লুকিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু দেখা যায় লোকগুলো আজব ভাবে তাদেরকে সমুদ্রের মাঝে একটি অজানা জায়গায় নিয়ে যাচ্ছিল। হুবাই এটা ঠিক পেলেও সে কিছুই করতে পারে না, কেননা সে কন্টেনারের মধ্যে আটকে ছিল। যার পরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের দেখানো হয় ওই লোকগুলো হুবাইকে ধরে সমুদ্রের মাঝে একটি অজানা জায়গায় নিয়ে এসেছিল, যেখানে হুবাই চোখ খুললে দেখতে পাই ওয়াং তার সামনে বসে আছে। তখনই সেখানে সুজিন নামের একজন প্রফেসর আসে, যে কিনা হুবাইকে ওয়েলকাম জানায়। হুবাই তাকে জিজ্ঞাসা করে তারা তাকে এখানে কেন ধরে নিয়ে এসেছে। প্রফেসর বলে এটা আসলে ওয়াং এর বুদ্ধি ছিল তাকে এখানে নিয়ে আসার জন্য। সুজিন হুবাইকে সবকিছু খুলে বলে যে তারা সেই কিং জিয়ানের রত্নের সাথে খুঁজে পাওয়া আয়নাটির খোঁজে যেতে চলেছে, যেটা কিনা রাজা তার শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য সেই আয়নাটি তার কিছু সৈন্য দিয়ে চায়নার দক্ষিণ সমুদ্রের মাঝে কোনো একটা জায়গায় লুকিয়ে দেয়। আর তাদের ধারণা এখানে কোথাও একটা আছে সেই অভিশপ্ত শহরের প্রবেশদ্বার। তারা অনেক পৌরাণিক গ্রন্থ খুঁজে জানতে পেরেছে এই আয়নাটির মধ্যে এমন কিছু দৈব শক্তি ছিল যার মাধ্যমে মানুষ ভবিষ্যতে দেখতে পেত। তারা হুবাইকে এই অভিযানে তাদের সাহায্য করতে বলে, কিন্তু দেখা যায় হুবাই তাদের সাথে যেতে রাজি হয় না। হুবাই বলে সে ট্রেজার হান্টিং ছেড়ে দিয়েছে।
তখনই সেখানে মিং নামের একজন হুবাইকে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় সেই লোকটি আসলে হুবাইয়ের আঙ্কেল ছিল, যে কিনা একজন বিশেষজ্ঞ সেজে সুজিনদের সাথে এই অভিযানে যেতে চেয়েছিল গুপ্তধনের লোভে। সে চুপচাপ হুবাইকে বলে তাদের সিক্রেটটা সিক্রেটই রাখতে, এবং সে তাকে বারবার এই অভিযানে যাওয়ার জন্য রাজি করাতে থাকে, কিন্তু হুবাই কোনোভাবেই রাজি হচ্ছিল না। তখনই দেখা যায় সেখানে শেরলিও চলে আসে। শেরলির আওয়াজ শুনে হুবাই তো অনেক ইমোশনাল হয়ে পড়ে, যার পরে তারা সমুদ্রের মাঝে একটি আইল্যান্ডে চলে আসে। হুবাই বারবার শেরলিকে বোঝানোর চেষ্টা করছিল এই অভিযানে না যাওয়ার জন্য, কেননা অভিশপ্ত জাতি সেই নগরীর রাস্তা অনেক ভয়ঙ্কর। এতে শেরলি বলে তাদের মাঝে কোনো সম্পর্ক নেই, আর সে তার অভিশাপটি ভাঙার রাস্তা নিজে খুঁজে নেবে। সে অনেক পৌরাণিক বই ঘেটে জানতে পেরেছে রানীর তৈরি সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, আর সেটা হচ্ছে ফিনিক্স রত্ন, অর্থাৎ সেই রত্নটি যেটা কিনা রাজা 1000 বছর আগে খুঁজে পেয়েছিল। ফিনিক্স রত্নই তাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে, আর ওই আয়নাটি ফিনিক্স রত্ন পর্যন্ত পৌঁছানোর একমাত্র চাবি। সে বলে ওই আয়নাটির মধ্যে আরো কিছু দৈব শক্তি রয়েছে, যার মাধ্যমে ওই আয়নাটির মধ্যে যে কোনো কিছু সংরক্ষণ করা সম্ভব, আর রাজা সেই আয়নাটির মধ্যে ফিনিক্স রত্ন পর্যন্ত পৌঁছানোর সিক্রেট লুকিয়ে রেখেছে। সে যেভাবেই হোক আয়নাটি খুঁজে বের করবেই। এতে হুবাই আর কোনো উপায় না পেয়ে এই অভিযানে তাদের সাথে যেতে রাজি হয়ে যায়, যার পরে দেখা যায় তারা সকলে মিলে ওই আইল্যান্ডের একটা সিক্রেট জায়গায় চলে যায়, যেখানে তারা মাস্টার রু নামের একজন নাবিকের সাথে দেখা করে। সেখানে তার মেয়ের ডুয়োলিংও ছিল। মাস্টার রু এর জাহাজে করেই তারা অভিশপ্ত নগরীর খোঁজে যেতে চলেছে, কেননা তারা খুব বেশি মানুষকে এই আয়না সম্পর্কে জানাতে চাচ্ছিল না। আর মাস্টার রু এর আগে একবার ভুল করে সেই অভিশপ্ত নগরীর বাইরের প্রবাল কুণ্ডলী পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তাই সে সেই রাস্তা অনেক ভালো করেই চেনে। যার পরে দেখা যায় মাস্টার রু এর পুরনো ফিশিং জাহাজে করে তারা চায়নার দক্ষিণ সমুদ্রের গভীরে বেরিয়ে পড়ে কিংজায়ানের সেই আয়না আর অভিশপ্ত নগরীর প্রবেশদ্বারের খোঁজে। তারা তাদের খুঁজে পাওয়া সেই ম্যাপটি ধরে এগোতে থাকে, কিন্তু সেখানে দেখতে দেখতে রাত হয়ে যায়, আর তারা সেখানে ছোটখাটো একটা ঝড়ের মধ্যে আটকে পড়ে। হুবাইরা সকলেই রেস্ট নিচ্ছিল, কিন্তু দেখা যায় হুবাই আবার হঠাৎ করে তার সেই স্বপ্ন দেখতে পায়, এবং সে জাহাজের মধ্যে ঘুমের মধ্যে হাঁটতে থাকে। তবে হঠাৎ করেই কিছু পায়ের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে ভুল করে ওই জাহাজের মধ্যে একটা গোপন রুমের কাছে চলে এসেছিল, সেখান থেকে অদ্ভুত ধরনের আওয়াজ আসছিল। তবে হুবাই সেই রুমের দরজাটি খোলার আগেই সেখানে মাস্টার রু চলে আসে। মাস্টার রু তাকে বলে এই রুমের মধ্যে কিছুই নেই, যেটা শুনে হুবাই সেখান থেকে চলে যেতে গেলে মাস্টার রু তাকে বলে সে হয়তো কোনো কিছুর থেকে পালিয়ে বেড়াচ্ছে। এতে হুবাই তাকে তার স্বপ্নের ব্যাপারে বলে যে কিভাবে তার স্বপ্ন তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। মাস্টার হু বলে আমিও এক সময় এমনটাই ছিলাম, কিন্তু ডুয়োলিং আমার জীবনে আসার পর থেকে আমার এই সমস্যা অনেকটাই কমে গেছে। সে বলে হুবাইয়ের উচিত তার ভয়কে সামনে থেকে মোকাবেলা করা। এতে হুবাই মাস্টার রুকে জিজ্ঞাসা করে ডুয়োলিং তার মেয়ে নয় তাই না? মাস্টার রু বলে হ্যাঁ, ডুয়োলিংকে আমি ওই প্রবাল কুণ্ডলী থেকে খুঁজে পেয়েছিলাম, আর ডুয়োলিং হচ্ছে ওই অভিশপ্ত জাতির শেষ জীবিত বাসিন্দা। এতে হুবাই সেখান থেকে চলে আসে, যার পরে দেখতে দেখতে সকাল হয়ে যায়, আর দেখা যায় তারা শেষ পর্যন্ত প্রবাল কুণ্ডলীর বর্ডার এরিয়া পর্যন্ত পৌঁছে যায়, যেখানে তাদের সামনে ছিল বিশাল এক মেঘের চাদর। মাস্টার রু সকলকে জানায় এই মেঘের চাদর পার করার পরেই তারা প্রবাল কুণ্ডলী পর্যন্ত পৌঁছাতে পারবে, যার পরে তারা দেখতে দেখতে সেই কুয়াশার চাদরের মধ্যে প্রবেশ করে। মাস্টার রু সকলকে জানায় আমি আর এখানে তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, কেননা এখানে কোনো দিক নির্দেশ করার যন্ত্রই কাজ করে না। যেটা শুনে শেরলি বলে এগুলো তার উপরে ছেড়ে দিতে। সে তার পূর্বপুরুষদের রেখে যাওয়া অনেক প্রাচীন একটা গুপ্তধন বের করে, যেটা ছিল এক প্রকারের মায়াবী মাছ। শেরলি সকলকে জানায় কথায় আছে সিন্ডি মাছের জন্ম চাঁদের আলো থেকে। এই মাছ সারা জীবন তার সাথে একটা মুক্ত নিয়ে বেড়ায়, যার মধ্যে সে চাঁদের শক্তি সংগ্রহ করে, আর সিন্ডি মাছ সবসময় এই মুক্তকে পূর্ব দিক করে রাখে। যার পরে তারা মাছের সাহায্যে দিক নির্দেশনা করে তারা সামনের দিকে এগোতে থাকে। তবে দেখা যায় একটু এগোতেই তাদের সামনে চলে আসে বিশাল বড় একটা ধ্বংসপ্রাপ্ত জাহাজ। প্রফেসর মিং জানায় এই জাহাজটিকে মূলত ঘোস্ট শিপ বলা হয়, যেটা মূলত এখানে বাতাসের চাপের কারণে আটকে রয়েছে। তাদেরকে সাবধানে এগোতে হবে, তা নাহলে বাতাসের প্রবাহের কারণে যদি সেই জাহাজটা তাদের দিকে এগিয়ে আসে তাহলে তারা অনেক সমস্যায় পড়ে যাবে। আর ম্যাপ অনুযায়ী এখানে অসংখ্য এরকম জাহাজ রয়েছে,
কিন্তু এদিকে দেখা যায় তাদের এই ভয়টাই সত্যি হয়। ঘোষটি বাতাসের প্রবাহের কারণে তাদের দিকে এগিয়ে আসছিল। তারা কোনোভাবে তাদের জাহাজটিকে সাইড করে নিলেও দেখা যায় ঘোষ শিপের সাথে থাকা জালের সাথে তাদের জাহাজটি আটকে যায়। তাদের জাহাজের সাথে ঘোষ শিপের সংঘর্ষই হবে। তবে শেষ পর্যায়ে হুবাই, শেরলি এবং ওয়াং মিলে জালটি কেটে দেয়, ফলে তাদের জাহাজটি ঘোষ শিপের থেকে সরে আসে। কিন্তু দেখা যায় এদিকে ওয়াং পানির মধ্যে পড়ে গিয়েছিল আর তার দিকে অনেক ভয়ঙ্কর একটা ক্রিয়েচার এগিয়ে আসছিল, কিন্তু হুবাইরা শেষমেশ তাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। তবে দেখা যায় ডুয়োলিং অদ্ভুতভাবে পানির মধ্যে ঝাঁপ দিয়ে ওই ক্রিয়েচারটিকে মেরে ফেলে, যেটা দেখে তো সকলেই অনেক অবাক হয়ে যায়। মাস্টার রু ডুয়োলিংকে ভেতরে নিয়ে যায় এবং সে সকলকে জানায় আমরা প্রবাল কুণ্ডলীর অনেক কাছে চলে এসেছি এবং সে সকলকে সাবধান হতে বলে, কেননা সামনে এর থেকে আরো অনেক ভয়ঙ্কর ক্রিয়েচার রয়েছে। যার পরে তারা দেখতে দেখতে সেই কুয়াশার চাদরের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে এবং দেখা যায় সেখানে অসংখ্য পাহাড় সমুদ্রের নিচে তলিয়েছিল। শেরলি বলে তারা ম্যাপ অনুযায়ী প্রবাল কুণ্ডলীর আউটার লেয়ারে রয়েছে আর এই পাহাড়ের পাদদেশে রয়েছে অসংখ্য মুক্ত। পৌরাণিক কথায় আছে অভিশপ্ত জাতি এই মুক্তগুলোর মাধ্যমে অন্য দুনিয়ার দরজা খুলতো, হয়তো সেই মুক্তগুলো তাদেরও কাজে লাগতে পারে। যেটা শুনে তারা সকলেই পানির নিচে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং দেখতে দেখতে হুবাই, শেরলি, ওয়াং এবং প্রফেসর মিং পানির নিচে চলে আসে, যেখানে ছিল বিশাল বিশাল আকারের সিশেল। তারা সেই সিশেল গুলোর মধ্যে থেকে মুক্ত বের করে, যেগুলো ছিল এক একটা বলের সমান। প্রফেসর মিং তো সেগুলো দেখে অনেক খুশি হয় আর এরপরে তারা আবারও জাহাজে উঠে আসে এবং তারা ধীরে ধীরে আবারও সেন্টারের দিকে এগোতে শুরু করে। প্রফেসর মিং সকলকে কিংজিয়ানের সেই সৈন্যের গল্প শোনাচ্ছিল যে সে কিভাবে প্রবাল কুণ্ডলী পর্যন্ত সেই আয়নাটা নিয়ে আসে, যার পরে থেকে সেই সৈনিকের আর কখনোই খোঁজ পাওয়া যায়নি, কেননা অভিশপ্ত জাতি কখনোই চাইতো না তাদের সম্পর্কে বাইরের দুনিয়ার কেউ জানুক। তবে কথায় আছে কিংজিয়ানের রানীও নাকি এই অভিশপ্ত নগরেরই একজন ছিলেন আর তার কাছে ছিল অনেক মায়াবী সব শক্তি। তারা সকলে কথা বলছিল, তখনই বাইরে থেকে মাস্টার রুথ সকলকে উপরে ডাকে, কেননা তাদের জাহাজের দিকে একটা কফিনের মতো কিছু একটা ভেসে আসছিল। প্রফেসর সুজিন বলে এই কফিনটা হয়তো অভিশপ্ত নগরীর সাথে সংযুক্ত। এতে হুবাই বলে তাদের হয়তো ওই কফিনের থেকে দূরে থাকাটাই ভালো হবে, কেননা এখানে হয়তো পদে পদে তাদের জন্য বিপদ অপেক্ষা করছে। প্রফেসর সুজিন বলে তারা হয়তো ওই কফিনের থেকে কোনো না কোনো ক্লু পেতে পারে এবং শেষে কফিনটিকে তাদের জাহাজের উপরে তুলতে বলে। এতে তারা সকলেই ওই কফিনটিকে তাদের জাহাজের উপরে তুলে নেয় এবং তারা সকলেই সেই কফিনটিকে অনেক ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। হুবাই লক্ষ্য করে কফিনটির উপরে এমন কিছু প্যাটার্ন রয়েছে যেগুলো সে রানীর সমাধির মধ্যে দেখতে পেয়েছিল। সে প্রফেসর সুজিনকে কফিনটি ওপেন করতে নিষেধ করে, কিন্তু প্রফেসর সুজিন তার কথা না শুনে সে কফিনটি ওপেন করে দেয়, যার মধ্যে ছিল মমির মতো দেখতে অনেক পুরনো মৃতদেহ, যেগুলো দেখে তো সেখানকার সকলেই অনেক অবাক হয়ে যায়। এদিকে প্রফেসর সুজিনের টিমের একজন ওই কফিনটির কাছে যেতেই দেখা যায় ওই কফিনটির মধ্যে থেকে একটি হাত বেরিয়ে এসে ওই গার্ডকে সেখানে শেষ করে ফেলে। আর দেখতে দেখতে সেখানে সমুদ্রের মধ্যে থেকে অসংখ্য অদ্ভুত ধরনের ক্রিয়েচার উঠে আসে আর তাদের আশেপাশে ভাসতে থাকে অসংখ্য একই রকমের কফিন বক্স। হুবাইরা কোনোভাবে ওই ক্রিয়েচার গুলোর সাথে পেরে উঠছিল না, তাই তারা দ্রুত জাহাজের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু দেখা যায় সেখানে ওই ক্রিয়েচার গুলো তাদের উপরে আক্রমণ করতে আসছিল। তবে হঠাৎ করে সেখানে অনেক জোরে একটা গর্জন শোনা যায়, যেটা ছিল অদ্ভুত রকমের একটা ক্রিয়েচারের, যার গর্জনের ফলে দেখা যায় সেই ক্রিয়েচার গুলো সেখান থেকে পালিয়ে যায়। যার পরে পরিস্থিতি শান্ত হলে তারা সকলেই বাইরে আসে। সেখানে ডুয়েলিং এর সামনে ওই ক্রিয়েচারটিকে দেখে সকলেই অনেক অবাক হয়ে যায়। এতে মাস্টার রু বলে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। সে বলে ওই ক্রিয়েচারটার নাম হচ্ছে আগু, আর সেদিন ডুয়েলিং এর সাথে আমি এই ক্রিয়েচারটিকে খুঁজে পেয়েছিলাম। হুবাই বলে তাহলে এই ক্রিয়েচারটাই ওই রুমের মধ্যে ছিল। এতে মাস্টার রু বলে হ্যাঁ, আর বলে তাদের চিন্তার কোনো প্রয়োজন নেই। আগু তাদেরকে ডুয়েলিং এর বন্ধু মনে করে। যার পরে দেখা যায় আগু সেখান থেকে পানির মধ্যে গায়েব হয়ে যায় আর আগু সেখান থেকে যাওয়ার সাথে সাথে দেখা যায় হঠাৎ করে পানির মধ্যে আলো জ্বলে ওঠে, যেটা শুনে হুবাই সকলকে জানায় পৌরাণিক ইতিহাসে 4 প্রকারের আগুনের কথা উল্লেখ আছে, যার মধ্যে একটি হচ্ছে ড্রাগন ফায়ার, যা কিনা স্বর্গ থেকে তৈরি হয়। কথায় আছে ড্রাগন ফায়ার অনেক রহস্যে ঘেরা। হুবাই সকলকে সাবধান হতে বলে, কেননা তারা হয়তো প্রবাল কুণ্ডলীর সেন্টার পর্যন্ত পৌঁছে গেছে। যেটা বলতে বলতে দেখা যায় ড্রাগন ফায়ার সেখানে অদ্ভুতভাবে আচরণ করতে থাকে, যার পরে দেখা যায় সেখানে অভিশপ্ত নগরীর প্রবেশদ্বারটি খুলে যায়, যার ফলে সেখানে পানির মধ্যে বিশাল বড় একটা ঘূর্ণির তৈরি হয়, যেটা সেখানকার সবকিছুকে নিজের মধ্যে টেনে নিয়েছিল। হুবাই সকলকে দ্রুত জাহাজের মধ্যে যেতে বলে, যার
যার পরে দেখতে দেখতে তাদের জাহাজটিও ধীরে ধীরে সেই ঘূর্ণির মধ্যে প্রবেশ করে। তারা সকলেই জাহাজের মধ্যে একে অপরকে আটকে ধরে রাখার চেষ্টা করতে থাকে, আর এর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তাদের জাহাজটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায়। আর আজবভাবে তারা একটি অদ্ভুত জায়গায় চলে আসে, যেখানে অদ্ভুতভাবে সমুদ্রের তলদেশে আরো একটি সমুদ্র ছিল, আর তাদের মাথার উপরে অদ্ভুতভাবে আকাশের জায়গায় ছিল আর একটি সমুদ্র, যেটা দেখে তো তারা সকলেই একেবারে অবাক হয়ে যায়। কেননা সেখানে মনে হচ্ছিল যে বিশাল বিশাল পানির ঘূর্ণিঝড় তাদের মাথার উপরে সমুদ্রটা যেন পিলারের মতো ধরে রেখেছিল। হুবাই মাস্টার রুকে জাহাজের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। এতে মাস্টার রু জানায় জাহাজের তেমন একটা ক্ষতি হয়নি, সে হয়তো 2-1 ঘন্টার মধ্যে জাহাজটা রিপেয়ার করে ফেলতে পারবে। যার পরে আমাদের 3 ঘন্টা পরের দৃশ্য দেখানো হয়। তারা সকলে মিলে জাহাজ রিপেয়ার করে সামনের দিকে এগোতে থাকে। তবে তারা সামনে যা দেখতে পায় সেটার জন্য একেবারে প্রস্তুত ছিল না। সেখানকার পুরো জায়গাটা একেবারে ধ্বংস হয়ে গেছিল, আর তারা দেখতে দেখতে সেই ধ্বংসপ্রাপ্ত নগরীর প্রবেশদ্বারে এসে পৌঁছায়। তবে হঠাৎ করেই হুবাইয়ের ডুয়োলিং এর কথা মনে পড়ে যায়, কেননা এই প্রবেশদ্বারের মতো দেখতে একটা ট্যাটু সে ডুয়োলিং এর পিঠে দেখেছিল ওয়াংকে পানির মধ্যে থেকে বাঁচানোর সময়। হুবাই সকলকে ডুয়োলিং এর পিঠে সেই ট্যাটু সম্পর্কে জানায়। এতে মাস্টার রু ডুয়োলিং এর বিষয়ে সবকিছু খুলে বলে। হুবাই বলে ডুয়োলিং সেই অভিশপ্ত জাতির শেষ জীবিত বাসিন্দা, আর ডুয়োলিং এর পিঠের ট্যাটুটাই হয়তো তাদের এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা। কিন্তু শেরলি হুবাইকে জিজ্ঞাসা করে, কিন্তু এই নগরী ধ্বংস হলো কিভাবে? যে জাতির কাছে এত ক্ষমতা রয়েছে, কারা তাদের এই পরিণতি করলো? এতে হুবাই বলে এটা হয়তো কারোরই জানা নেই। এখানে ডুয়োলিং এর হাতে অদ্ভুত ধরনের একটা জিনিস দেখানো হয়, যেটা কিনা ছোটবেলা থেকে তার সাথে ছিল। যাই হোক, তারা সকলেই সেখানে বিশাল বড় একটা জাহাজের ধ্বংসস্তূপ দেখতে পায়। এতে শেরলি, হুবাই, প্রফেসর সুজিন এবং মিং পানির নিচে চলে যায় সেই জাহাজটি খুঁজে দেখার জন্য। সেখানে রাজার সৈন্যদের হাতে পাঠানো সেই আয়নাটি আছে কিনা, কেননা তারাও যদি এখানে এসে পৌঁছায় তাহলে সেই আয়নাটিও এখানে থাকা উচিত। অপরদিকে ওয়াং এবং বাকিরা ডুয়োলিং এর পিঠের ট্যাটু অনুযায়ী এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। এদিকে পানির নিচে আমাদের হুবাইকে দেখানো হয়। হুবাই আজবভাবে পানির নিচে গিয়ে হ্যালুসিনেট করতে শুরু করে, আর সে দেখতে দেখতে একটি জায়গায় পৌঁছে যায় যেখানে একটা স্কেলিটনের পাশে সেই আয়নাটি পড়েছিল, যেটা দেখার সাথে সাথে সে আজবভাবে আবারও তার কল্পনার মধ্যে হারিয়ে যায়। তবে শেষমেশ শেরলি এবং প্রফেসর মিং তাকে সেখান থেকে পানির বাইরে নিয়ে আসে। শেরলি তাকে রাগ করতে থাকে যে তার কি হয়েছে, কিন্তু হুবাই কাউকে সেই আয়নাটির সম্পর্কে জানায় না, কেননা তার কাছে প্রফেসর সুজিনের আচরণ একটু সন্দেহজনক মনে হচ্ছিল। এদিকে ওয়াংও ততক্ষণে পানির মধ্যে থেকে উঠে আসে। সে সকলকে জানায় সে ডুয়োলিং এর পিঠে সেই ট্যাটুটি ফলো করে সে পানির নিচে একজনের যাতায়াতের মতো একটি রাস্তা খুঁজে পেয়েছে। যেটা শুনে শেরলি বলে তাহলে তারা আগে একটু রেস্ট করে নেবে, কেননা সকলেই অনেক ক্লান্ত হয়ে আছে। রেস্ট নেওয়ার পরে তারা আবারও সেই আয়নাটির খোঁজ করবে, আর শেষমেশ যদি তারা সেই আয়নাটি খুঁজে না পায় তাহলে তারা সেই রাস্তা দিয়ে ফিরে যাবে। এতে তারা সকলেই ঠিক এমনটাই করে। অপরদিকে আমাদের ডুয়োলিংকে দেখানো হয়। এখানে আসার পরে তার মন অনেকটাই হালকা হয়েছে, কেননা সে বারবার এই জায়গার স্বপ্ন দেখতে পেত। এদিকে সকলেই ঘুমিয়েছিল। তখন আমাদের হুবাইকে দেখানো হয়, যে কিনা আবারও পানির নিচে ওই আয়নাটির কাছে যায়, আর সে তার চোখ বন্ধ করে সেই আয়নাটিকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। যার পরে সে উপরে এসে একা একাই বসেছিল। কিন্তু তখনই সেখানে প্রফেসর সুজিন চলে আসে। প্রফেসর সুজিন হুবাইকে জিজ্ঞাসা করে সে এখানে কেন বসে আছে, আর সে কোনোভাবে আয়নার খোঁজ পেয়েছে কিনা। সে হুবাইয়ের উপরে সন্দেহ করতে থাকে। এমনকি প্রফেসর সুজিন হুবাইয়ের ব্যাগটিও চেক করে, কিন্তু দেখা যায় হুবাই আগে থেকে আয়নাটি সরিয়ে রেখেছিল। হুবাই সুজিনকে বলে সে আয়নাটার পিছে এত পাগল কেন হচ্ছে, এবং সে সুজিনকে আয়নাটি খুঁজে দেওয়ার লোভ দেখিয়ে তার কাছ থেকে সব কথা জেনে নেয়, যে সে মূলত এই কাজগুলো দেশের জন্য নয়, সে নিজের জন্য করছিল। আর সে আয়নাটির জন্য অলরেডি অনেক ক্ষমতাশালী ব্যক্তিদের সাথে ডিল করে নিয়েছে। সুজিন হুবাইকে অর্ধেক শেয়ার দেওয়ার জন্য লোভ দেখাতে থাকে, কিন্তু দেখা যায় হুবাই তাকে সজোরে একটা ঘুষি মেরে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সুজিন তার কাছে থাকা বন্দুক বের করে হুবাইকে খুঁজতে থাকে, এবং সে সুজিনকে বলে আমি জানি এখানে তুমি আসলে তোমার বন্ধুদের বাঁচানোর জন্য এসেছো। আর সে নিজের কাছ থেকে একটা ওয়াকিটকি বের করে তার গার্ডদের সকলকে ফায়ার করতে বলে। এতে হুবাই আর কোনো উপায় না পেয়ে তার বন্ধুদের বাঁচানোর জন্য শেষমেশ সুজিনের কাছে সারেন্ডার করে। কিন্তু দেখা যায় হুবাই সামনে আসার পরেও সুজিন তার গার্ডদের বলে বাকিদেরও মেরে ফেলতে, শুধুমাত্র ডুয়োলিংকে ছেড়ে। আর এরপরেই সুজিন
সুজিন হুবাইকে জানায় সেও মূলত 10 বছর ধরে ফিনিক্স রত্নের খোঁজ করে চলেছে, কিন্তু এই অভিযানে আসার পরে সে আয়না আর ফিনিক্স রত্নের থেকেও দামি কিছু পেয়ে গেছে। সেটা হচ্ছে ডুয়োলিং, যে কিনা অভিশপ্ত জাতির শেষ জীবিত বাসিন্দা। তার রক্তের মধ্যে রয়েছে অভিশপ্ত জাতির সমস্ত শক্তি। এদিকে হুবাই তো গুলির আওয়াজ শুনে একেবারে কান্নায় ভেঙে পড়ে, আর প্রফেসর সুজিন হুবাইকেও মারতে যাবে তখনই দেখা যায় মাস্টার রু হুবাইয়ের সামনে চলে আসে, আর সে কোনোভাবে হুবাইকে বাঁচিয়ে নেয়। কিন্তু দেখা যায় গুলিটা তার গায়ে লেগেছিল। মাস্টার রু হুবাইকে নিয়ে পানির মধ্যে ঝাঁপ দেয়। এদিকে হুবাই তো তার বন্ধুদের চিন্তা করতে থাকে, কিন্তু সে কোনোভাবে মাস্টার রুকে নিয়ে একটু দূরে একটা সেফ জায়গায় এসে লুকিয়ে পড়ে। মাস্টার রু জানায় তার সময় ফুরিয়ে এসেছে, আর সে হুবাইকে জানায় সকলেই জীবিত রয়েছে আর তারাও এই রাস্তাটির মুখে তার জন্য অপেক্ষা করছে। যার পরে দেখা যায় মাস্টার রু সেখানে মারা যায়। তবে সে মারা যাওয়ার আগে হুবাইকে বলে ডুয়োলিং এর খেয়াল রাখতে। যার পরে দেখা যায় হুবাই সেই জায়গাটির উদ্দেশ্যে রওনা হয়, যেখানে যাওয়ার পথে সে তার বন্ধুদের লকেটগুলো খুঁজে পায়, যেটা তারা হুবাইয়ের জন্য চিহ্ন হিসাবে রেখে গেছিল। সে সেই রাস্তা ধরে ফাইনালি পাখিদের কাছে পৌঁছে যায়। এদিকে হুবাইকে সেফ দেখে তো শেরলিরা অনেক খুশি হয়, কিন্তু ডুয়োলিং তার বাবার জন্য অনেক চিন্তিত ছিল। এতে হুবাই তাকে জানায় মাস্টার রু আসলে মারা গেছে, যেটা শুনে তো ডুয়োলিং কান্না করতে শুরু করে। এদিকে শেরলি হুবাইকে জানায় তারা কিভাবে ডক্টর শনকে মেরে সেখান থেকে পালিয়ে এসেছিল। হুবাই সকলকে বলে তাদেরকে এখান থেকে দ্রুত বের হতে হবে। এতে শেরলি বলে ডুয়োলিং এর পিঠের সেই ট্যাটু অনুযায়ী তারা বর্তমানে সমুদ্রের নিচে একটি পাহাড়ের তলদেশে রয়েছে, আর এখান থেকে হয়তো বের হওয়ার কোনো না কোনো রাস্তা রয়েছে। হুবাই বলে অভিশপ্ত জাতি এখান থেকে যাতায়াতের জন্য নিশ্চয়ই কোনো মেকানিজম রেখেছে। সে সকলকে আশপাশটা খুঁজে দেখতে বলে। তখনই ডুয়োলিং লক্ষ্য করে তার পেছনে একটি বিশাল বড় মুন ডায়াল রয়েছে, যার প্যাটার্ন তার হাতে যে বক্সটি ছিল সেই বক্সের মতো দেখতে, যেটা ডুয়োলিং এর সেই বক্সের প্যাটার্ন অনুযায়ী ঘোরানোর সাথে সাথে দেখা যায় ওই সিক্রেট রুমের মধ্যে 5 মুখী একটা ট্রাইপড ওপেন হয়ে যায়। এতে হুবাই জানায় এটাই হচ্ছে তাদের এখান থেকে বের হওয়ার রাস্তা। এদিকে সেখানে থাকা মূর্তিগুলোর মুখগুলো আজব ভাবে খুলে যায়। এতে হুবাই শেরলিকে বলে তোমার কি সেই কথাগুলো মনে আছে? অভিশপ্ত জাতির জন্য মুক্ত ছিল অনেক গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে তারা অন্য জগতের দরজা খুলতো। এতে প্রফেসর মিং তার কাছে থাকা মুক্তগুলো ওই মূর্তির মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখা যায় সেখানে একটি মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যায়, আর তাদের সামনে ওই দৈব শক্তির আয়নাটির মতো দেখতে একটি প্যাটার্ন আসে। এতে হুবাই বলে তাদেরকে হয়তো সেই আয়নাটা এখানে বসাতে হবে। শেরলি বলে কিন্তু আমরা সেই আয়নাটা কোথা থেকে পাবো? এদিকে দেখা যায় ওয়াং তার কাছ থেকে সেই আয়নাটা হুবাইকে দিয়ে দেয়। মূলত হুবাই সেখান থেকে আয়নাটা উদ্ধার করে ওয়াং এর কাছে দিয়ে দিয়েছিল, যেটা সেখানে লাগিয়ে ঘোরানোর সাথে সাথে দেখা যায় পানির নিচে আবারও ড্রাগন ফায়ার জ্বলে ওঠে। কিন্তু এদিকে হুবাই আবারও তার কল্পনার মধ্যে হারিয়ে গিয়েছিল। সকলের কথাই সে সেন্সে আসলে সে সকলকে বলে তাদেরকে মাঝখানে থাকা ওই পটগুলোর মধ্যে যেতে হবে, এবং হুবাই সকলকে সেই পটগুলোর মধ্যে ঢুকিয়ে দেয়। তবে সে ভিতরে যাওয়ার আগে দেখা যায় সেখানে হঠাৎ করে সুজিন চলে আসে, আর সে সেখানে সেই আয়নাটি দেখতে পায়, যেটা সে প্রায় খুলে নিয়েছিল, কিন্তু হুবাই তাকে শেষ মুহূর্তে এসে আটকে নেয়, আর সে সেই আয়নাটিকে আরো জোরে ঘুরিয়ে দেয়, যার ফলে সেখানে পানির চাপ ধীরে ধীরে বাড়তে থাকে, আর দেখতে দেখতে সম্পূর্ণ জায়গাটা পানিতে ভরতে থাকে। এদিকে পানির চাপ আর ড্রাগন ফায়ারের প্রেসারের কারণে মাঝখানে থাকা ট্রাইপডটা ওই রাস্তা দিয়ে সমুদ্রের গভীর থেকে উপরে চলে আসে। শেরলি তো একেবারে কান্নায় ভেঙে পড়ে। এদিকে ওয়াংরা সকলেই হুবাইয়ের জন্য অনেক আপসেট ছিল। অপরদিকে আমাদের হুবাইকে দেখানো হয় যে কিনা পানির নিচে আটকে ছিল। তবে অদ্ভুতভাবে দেখা যায় সেই দৈব শক্তির আয়নাটার মধ্যে অদ্ভুত কিছু একটা ঘটছিল, যার পরে দেখতে দেখতে সেখানে অদ্ভুতভাবে অসম্ভব সুন্দর মাছে ভরে যায়, আর সেখানে আজবভাবে ডুয়োলিং এর বেস্ট ফ্রেন্ড আগু চলে আসে। অপরদিকে শেরলিরা সকলেই হুবাইয়ের জন্য অনেক কান্না করছিল। এদিকে প্রফেসর মিং লক্ষ্য করে আজবভাবে তাদের ট্রাইপডের নিচে আলো জ্বলে উঠছিল, আর দেখতে দেখতে সেখানে অদ্ভুতভাবে হুবাই উঠে আসে, যেটা দেখে তো শেরলি, ওয়াং এবং বাকিরা অনেক খুশি হয়, আর তারা অবশেষে সেই দৈব শক্তির আয়নাটাও খুঁজে পেয়ে গিয়েছিল। অ্যান্ড গাইজ, এরই মাধ্যমে এই অসাধারণ মুভিটা এখানে শেষ হয়। এই মুভির নেক্সট সিজনটা কিন্তু আগামী 15 তারিখে রিলিজ হইতে চলেছে, যেটা আসার সাথে সাথেই আমি তোমাদের এক্সপ্লেন করে দিব, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলো না। তো গাইজ, এটা কিন্তু টম ভার্টারের সিজন 3 ছিল। তোমরা যাই অবশ্যই সিজন 1 আর সিজন 2টা দেখে নিও, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পারতাছো। সিজন 3তে কিন্তু সিজন 1 আর সিজন 2 এর আগের গল্পটা দেখানো হয়েছে। তো তোমরা সিজন 3টা দেখার পরে সিজন 1 আর সিজন 2টা অনেক বেশি এনজয় করতে পারবা, যেটা আমি এন্ড স্ক্রিনে অ্যাড করে দিব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।